আজকের ক্লাসে আমরা জানব মডাল ভার্ব কি। তাহলে প্রথমেই আমরা জানি মডালস। ওকে, মডালস ভালোভাবে জানার পূর্বে আমি একটা বাক্য লিখি। হি প্লেস ফুটবল। খুবই সাধারণ একটা বাক্য। এই বাক্যের অর্থ আমরা কি জানি, যে সে ফুটবল খেলে। এরপর এই বাক্যটার সাথে একটা নতুন শব্দ যোগ করলাম। কীরকম? হি ক্যান প্লে ফুটবল। কি বাক্যের অর্থের পরিবর্তন মনে হচ্ছে? নিশ্চিতভাবে সে ফুটবল খেলতে পারে, তার সামর্থ্য বা এবিলিটি ইন্ডিকেট করছে। এবং এই ক্যান শব্দটা প্রয়োগ হওয়ার সাথে সাথেই এক্ষেত্রে প্লে ছিল, প্লে হয়ে গেল, অর্থাৎ এর বেস ফর্ম অফ ভার্ব হলো। ওকে, এবং এই ক্যান শব্দটা প্রয়োগ হওয়ার সাথে সাথেই বাক্যের অর্থের পরিবর্তন ঘটে যাচ্ছে এবং বাক্যের মুড ইন্ডিকেট করছে। আমরা এই বাক্যটাকে এভাবেও লিখতে পারি, হি মে প্লে ফুটবল। এই মে শব্দটা প্রয়োগ হওয়ার সাথে সাথে কি সম্ভাবনা বা পসিবিলিটি ইন্ডিকেট করছে। আমরা যদি বলি হি শুড প্লে ফুটবল, তাহলে ঔচিত্য বোঝাচ্ছে। আবার যদি বলি হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। আবার যদি বলি হি মাস্ট প্লে ফুটবল, সে অবশ্যই ফুটবল খেলবে, সার্টেনটি ইন্ডিকেট করছে। তাহলে এই শব্দগুলো প্রয়োগ হওয়ার সাথে সাথে কি আমি কীরকম বললাম, পসিবিলিটি, সার্টেনটি, অ্যাডভাইস, সাজেশন, এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। অর্থাৎ বাক্যের মোডকে পুরোপুরি নির্ভর করছে এই বিশেষ ধরনের শব্দগুলো। এই শব্দগুলো প্রয়োগ হওয়ার পর আমরা কি দেখতে পাচ্ছি, যে তারপরে সর্বদা বেস ফর্ম অফ ভার্ব ব্যবহার হয় এবং এই শব্দগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য স্পেশাল কোনো ইউজ হয় না। এই শব্দগুলোকেই আমরা মডালস বলে জানি, যা আমরা ইংরেজি গ্রামারে কি বলি, মডাল ভার্ব। মডাল ভার্বের বৈশিষ্ট্য জানতে গেলে আরেকটা জিনিস আমাদের জানতেই হবে, যে মডাল ভার্বের কিন্তু আমরা কনজুগেশন অফ ভার্ব জানি না, V1, V2, V3, V4, V5, অর্থাৎ ডু, ডিড, ডান, ডুইং, ডাজ, এরকম কিন্তু কোনো রূপ হয় না। কেবলমাত্র নেরেশন চেঞ্জের ক্ষেত্রে আমরা বলতে পারি ক্যান থেকে কুড, মে থেকে মাইট, সেল থেকে শুড, উইল থেকে উড, বাট এগুলো কিন্তু স্বতন্ত্ররূপে বাক্যে প্রয়োগ হয়। তাহলে এই ক্রিয়াপদগুলোর কি বৈশিষ্ট্য জানলাম, যে এই ক্রিয়াপদগুলো তারপরে সর্বদা বেস ফর্ম অফ ভার্ব গ্রহণ করে এবং এই ক্রিয়াপদগুলো কিন্তু অন্যান্য ক্রিয়াপদের মতো 5টা রূপ গ্রহণ করে না, এরা মূলত একটা রূপেই থাকে। নেরেশন চেঞ্জের ক্ষেত্রে কিছু কিছু আমরা পরিবর্তন লক্ষ্য করি এবং এই ভার্বগুলোকেই আমরা মডাল ভার্ব বলি। মডাল ভার্ব জানতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে ভার্বের দুটো রূপ। ভার্বের দুটো রূপ কি? একটা মেন ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব বলি, তাই তো, বা হেল্পিং ভার্ব বলবো। এটাকে আমরা অক্সিলারি ভার্বও বলি। আর এই অক্সিলারি ভার্বগুলোর দুটো ভাগ আমরা লক্ষ্য করি, তাই না? একটা প্রাইমারি আর একটা হচ্ছে মডালস। প্রাইমারির মধ্যে কি পাই? ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং বি ভার্ব। ওকে, আর মডালসের মধ্যে আমরা কি কি পাই? ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, সেল, শুড, ought to। 3, 6, 7, 8, 9, 10, এই 10টাই কিন্তু আসলে মডাল ভার্ব। তাহলে মডাল ভার্ব মূলত 10টা হয়, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, সেল, শুড, ought to। তাহলে মডাল ভার্ব বলতে মূলত এই 10টাই
আছে। স্যার এর বাইরেও তো বেশ কিছু মডাল ভার্ব আছে, নিশ্চিতভাবে সেগুলো আমরা ব্যবহার করব। ইউজ টু অতীতকালের অভ্যাস বোঝাতে আমরা ব্যবহার করি, তাই না? নিড, ডেয়ার। কিন্তু সমস্যা হচ্ছে কি, এই ক্রিয়াপদগুলো আবার বাক্যে স্বাধীনভাবে প্রয়োগ হয় হেল্পিং ভার্ব ছাড়াও। তাহলে এই বিশেষ বৈশিষ্ট্য থাকার জন্য এই ক্রিয়াপদগুলোকে আমরা কি বলে থাকি অনেক সময়? সেমি মডাল। অর্থাৎ কখনো কখনো মডাল ভার্বের মতো এরা আচরণ করে, আবার বাক্যে স্বাধীন ক্রিয়াপদ রূপে ব্যবহার হয়। আবার এগুলোকে সেমি মডাল বলতে পারি, কোনো কোনো ক্ষেত্রে আবার এগুলোকে মার্জিনাল মডালও বলা হয়। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি জানতে পারলাম? যে মডাল ভার্বগুলো হচ্ছে এক প্রকার হেল্পিং ভার্ব, যেটা মূল ক্রিয়াপদের অর্থ প্রকাশে সাহায্য করে। কিন্তু হেল্পিং ভার্ব হলো, এই মডাল ভার্বগুলো কিন্তু স্বতন্ত্র। এরা বাক্যে প্রয়োগ হওয়ার সাথে সাথে বাক্যের মুড চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ বাক্যের অর্থের পরিবর্তন ঘটে। কখনো রিকোয়েস্ট বোঝাতে পারে, কখনো পসিবিলিটি বোঝাতে পারে, কখনো প্রেয়ার বোঝাতে পারে, কখনো উইশ বোঝাতে পারে, কখনো সাজেশন বোঝাতে পারে ইত্যাদি। এই মুড শব্দটা থেকে মডাল শব্দটা এসছে, এবং এই মডাল ভার্ব বাক্যে প্রয়োগ হলে তার পরের ক্রিয়াপদটা অবশ্যই বেস ফর্ম অফ ভার্ব হবে, এবং মডাল ভার্বগুলো কিন্তু পার্সনের উপর নিরপেক্ষতা বজায় রাখে। অর্থাৎ এদের অন্যান্য ক্রিয়াপদের মতো V1, V2, V3, V4, V5 এই রূপগুলো থাকে না। নারেশন চেঞ্জের সময় আমরা বেশ কিছু ক্ষেত্রে লক্ষ্য করি ক্যান থেকে কুড, শ্যাল থেকে শুড, উইল থেকে উড, বাট এরা যখন বাক্যে ব্যবহার হয় স্বতন্ত্রভাবে ব্যবহার হয়। আর এর সাথে আমরা জানলাম তিনটে ক্রিয়াপদ, ইউজ টু, নিড, ডেয়ার। এই তিনটা ক্রিয়াপদ কিন্তু বাক্যে কখনো প্রধান ক্রিয়াপদ রূপে ব্যবহার হতে পারে, আবার বাক্যে হেল্পিং ভার্ব রূপেও ব্যবহার হতে পারে। এই বিশেষ বৈশিষ্ট্য থাকার জন্য এদের সেমি মডাল বা মার্জিনাল মডাল বলে। এর বাইরেও বেশ কিছু ফ্রেজ পাবো যেগুলো কিন্তু অনেক সময় বাক্যে মডাল ভার্বের মতো আচরণ করে। কী রকম? ইজ টু, এম টু, আর টু করতে হয় অর্থে ব্যবহার হয়, তাই না? আবার আমরা বলে থাকি হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু। অব্লিগেশন, আমাকে করতেই হয় বা করতে হয়েছিল, এরকম ক্ষেত্রে ব্যবহার করি। আবার আমরা বলতে পারি উড, রেদার, হ্যাড রেদার, হ্যাড সুনার, shall have to, will have to। এই ধরনের ফ্রেজগুলো বাক্যে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে মডাল ভার্বের মতো আচরণ করে। এরা বাক্যে যখন প্রয়োগ হয় তখন এদের অর্থগত অর্থটা হারিয়ে যায়, এরা একটা অন্য অর্থ প্রকাশ করে, যেটা আমরা ইডিয়ামসের ক্ষেত্রে পাই। এই মডাল ভার্বগুলোকে আমরা ইডিওমেটিক মডাল বলতে পারি। কি বললাম? এই মডাল ভার্বগুলোকে আমরা ইডিওমেটিক মডাল ভার্বও বলতে পারি, আবার এগুলোকে আমরা সেমি মডাল ভার্বও বলতে পারি। কিন্তু এইগুলো যত স্বতন্ত্রভাবে বাক্যে ব্যবহার হয়, এইগুলোর প্রয়োগ বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া কিন্তু হয় না, যেগুলো আমরা পরে জানবো, বা এর পূর্বেও ইজ টু, এম টু, আর টু, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, এগুলো নিয়ে কিন্তু আমাদের ক্লাস করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আর মডাল ভার্ব নিয়ে আরেকটা তথ্য অবশ্যই আমাদের জেনে রাখতে হবে, যে মডাল ভার্ব বাক্যে প্রয়োগ হলে কিন্তু কোনো অ্যাকশন ইন্ডিকেট করে না, কোনো কাজের পূর্ব প্রস্তুতি ইন্ডিকেট করে মাত্র। এটা কিন্তু সবথেকে বড় বৈশিষ্ট্য মডাল ভার্বের। এছাড়াও মডাল ভার্বের আরও দুটো বৈশিষ্ট্য কি বলেছি, যে মডাল ভার্বের পর সর্বদা বেস ফর্ম অফ ভার্ব ব্যবহার হবে, এবং মডাল ভার্ব কিন্তু পার্সনের উপর নিরপেক্ষতা বজায় রাখে। এদের অন্যান্য ক্রিয়াপদের মতো V1, V2, V3, V4, V5 এই রূপগুলো থাকে না। এরপরে আমরা জানবো যে বাক্যে কোন কোন ক্ষেত্রে আমরা মডাল ভার্ব প্রয়োগ করতে পারবো। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এবিলিটি, সমর্থ অর্থে ক্যান বা কুড ব্যবহার করে থাকি। পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা বোঝাতে আমরা মে অথবা মাইট ব্যবহার করব। পারমিশন অর্থাৎ অনুমতি নেওয়া বা দেওয়ার অর্থে মে ব্যবহার করতে পারি, ক্যান ব্যবহার করতে পারি, কুড ব্যবহার করতে পারি। অ্যাডভাইস উপদেশের ক্ষেত্রে শুড। সার্টিনটি মাস্ট। অর্থাৎ এক্ষেত্রে এবিলিটি, পারমিশন, পসিবিলিটি, অ্যাডভাইস বা সার্টিনটি বোঝাতে আমরা
বেশ কিছু মডেল ভার্বের উদাহরণ জানলাম। এছাড়াও নেসেসিটি বোঝাতে সাজেশন, ডাউট, প্রেয়ার, উইশ, পাস্ট হ্যাবিট, ইন্টেনশন, প্রমিস, আর্জেন্সি, স্ট্রং রিকমেন্ডেশন, রিকোয়েস্ট, অথরিটি, অর্ডার, থ্রেট, ডিটারমিনেশন, উইলিংনেস, ব্লেসিং, কার্স, অফার, রিকোয়ারমেন্ট অথবা ফোর্সড অ্যাকশন বোঝাতে আমরা কিন্তু মডেল ভার্বের ব্যবহার করে থাকি বিভিন্নভাবে। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম যে মুড শব্দটা থেকে মডেল ভার্ব এসছে। মডেল ভার্ব বলতে আমরা মূলত 10টা ক্রিয়াপদের নাম জানি: ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু। ওকে, এর বাইরেও আমরা জানলাম ইউজ টু, নিড, ডেয়ার, যেগুলোকে আমরা মার্জিনাল মডেল ভার্ব বলবো। এর বাইরেও বেশ কিছু ফ্রেজ পেলাম, যেমন ইজ টু, এম টু, আর টু, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, হ্যাড রেদার, হ্যাড সুনার, উইল হ্যাভ টু, শেল হ্যাভ টু। এগুলো কিন্তু বাক্যে অনেক সময় মডেল ভার্বের মতো আচরণ করে, এবং মডেল ভার্ব ব্যবহার হলে তার পরের ক্রিয়াপদটা সর্বদা বেস ফর্ম অফ ভার্ব হবে। এবং মডেল ভার্বের আরও একটা বৈশিষ্ট্য কি, যে মডেল ভার্ব কিন্তু পার্সনের উপর নিরপেক্ষতা রাখে। অন্যান্য ক্রিয়াপদের মতো মডেল ভার্বের কিন্তু কোনো রূপ থাকে না, মডেল ভার্বের একটাই রূপ হয়। একমাত্র নারেশন চেঞ্জের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি ক্যানের পরিবর্তে কুড, সেলের পরিবর্তে শুড, উইলের পরিবর্তে উড। এইরকম বিশেষ কিছু পরিবর্তন ছাড়া মডেল ভার্ব সবসময় স্বতন্ত্রতা বজায় রাখে, এবং মডেল ভার্ব বাক্যে কিন্তু নিজস্ব অর্থ বজায় রেখে প্রধান ক্রিয়াপদের অর্থ প্রকাশে সাহায্য করে। এবং এর পরের ক্লাসগুলোতেই আমরা পরপর জানব বিভিন্ন মডেল ভার্বের প্রয়োগ। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।